আজকে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় হচ্ছে কার্ডিয়াক পেসমেকার কি সেটা নিয়ে আলোচনা। তৃতীয় অধ্যায় হচ্ছে কার্ডিয়াক পেসমেকারের প্রয়োজনীয়তা কি সেটা জানবো। তারপরে প্রকারভেদগুলো, প্রয়োজনীয়তাটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে, প্রকারভেদ এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন। তারপরে এক্সটার্নাল পেসমেকারের বর্ণনা, ইমপ্ল্যান্টেবল পেসমেকারের বর্ণনা, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে। তারপরে প্রকারভেদ সংক্ষিপ্ত, তোমার ভেন্ট্রিকুলার সিনক্রোনাস ডিমান্ড পেসমেকারের বর্ণনা, এটা তোমার রচনামূলক হিসেবে যদি ইজি কোশ্চেন হয় তাহলে আসবে, আর নয়তো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেই। আর এই অধ্যায় থেকে একটা রচনামূলক প্রশ্ন, সেটা হচ্ছে তোমার প্রোগ্রামেবল পেসমেকার কি। তোমার এক্সটার্নাল পেসমেকারও তোমার ই হিসেবে আসে, রচনামূলক প্রশ্ন হিসেবে আসে। তাহলে আগে জানি কার্ডিয়াক পেসমেকারের প্রয়োজনীয়তাটা কি আসলে। কার্ডিয়াক পেসমেকার হচ্ছে যখন একজন সুস্থ মানুষের শরীরে সাধারণত বিভিন্ন অর্গানে, অঙ্গ প্রত্যঙ্গে তোমার রক্তনালিকার মাধ্যমে হার্টটা কি করে স্বাভাবিকভাবে রক্ত পাম্পিং এর মাধ্যমে রক্তটাকে সঞ্চালন করে দেয়। এখন হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে সংকোচন প্রসারণের মাধ্যমে এই রক্তটা তোমার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়ায় দেয়, এবং কোনো কারণে অস্বাভাবিক অবস্থায় বা কোনো খারাপ লাগলে, কোনো রোগের কারণে এই হার্টের যে পেশিগুলো আছে সেই পেশিগুলা স্বাভাবিকভাবে সংকোচন প্রসারণের ক্ষমতাটা হারায় ফেলে, যার ফলে হৃৎপেশির এই টিস্যুগুলা যদি নষ্ট হয়ে যায় বা রক্ত চলাচল যদি করতে না পারে, হার্ট ব্লক হয়ে গেলে হৃৎপিণ্ডটা স্বাভাবিকভাবে রক্তটাকে পাম্পিং এর মাধ্যমে বিভিন্ন অর্গানগুলোতে ছড়াই দিতে পারে না। এবং এই অবস্থাটা যদি বেশিক্ষণ স্থায়ী হয় পেশেন্টের শরীরে, তাহলে পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে হার্টের ক্রিয়া বন্ধ হয়ে গেছে, তখন বাহ্যিকভাবে একটা কৃত্রিম একটা ডিভাইসের মাধ্যমে ইলেকট্রিক্যাল স্টিমুলাস প্রয়োগের মাধ্যমে যদি হার্টে ইলেকট্রিক্যাল ইম্পালস প্রয়োগ করা হয়, তাহলে তোমার হার্টটা পুনরায় আবার আগের মতো তোমার সংকোচন প্রসারণের মাধ্যমে রক্তটা বিভিন্ন অর্গানগুলোতে সাপ্লাই দিতে সক্ষম হয়। এখন যে ডিভাইসের মাধ্যমে তোমার দেহের বাইরে থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস প্রয়োগ করা হয় সেটা হচ্ছে পেসমেকার, কার্ডিয়াক পেসমেকার। সাধারণত এই কার্ডিয়াক পেসমেকারের মাধ্যমে ইলেকট্রিক্যাল ইম্পালসগুলা, ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোকে জেনারেট করা হয় এবং সেটা হার্টের মধ্যে প্রয়োগ করে তোমার পেশেন্টটাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়। পেসমেকারের প্রকারভেদ সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসবে। তোমার পেসমেকারের প্রকারভেদ হচ্ছে যে যখন হার্টের মধ্যে প্রয়োগকৃত আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালটা প্রয়োগ করব, সেই পালসের উপর ডিপেন্ড করে পেসমেকারটা দুই প্রকার। একটা হচ্ছে তোমার এক্সটার্নাল পেসমেকার, একটা হচ্ছে ইন্টারনাল পেসমেকার। এক্সটার্নাল পেসমেকার হচ্ছে হার্ট যখন ক্রিয়া করে না, ব্লক হয়ে গেছে, তখন জরুরি ইমার্জেন্সি ভাবে খুবই অল্প সময়ের ভিতরে যে পেসমেকারের মাধ্যমে হার্টে ইলেকট্রিক্যাল ইম্পালস প্রয়োগ করে হার্টটাকে কার্যোপযোগী করা হয়, সেটাকে বলা হয় এক্সটার্নাল পেসমেকার। আর ইন্টারনাল পেসমেকার হচ্ছে যদি হার্টের এক্সটার্নাল পেসমেকারের মাধ্যমে করা সম্ভব না, হার্ট একেবারেই কাজ করতেছে না, ব্লক হয়ে গেছে, তখন তোমার সেলফ ট্রিগারিং পালসের ব্যবস্থা করা হয়, যাতে এই সেলফ ট্রিগারিং পালসের মাধ্যমে পেসমেকারের মাধ্যমে তোমার হার্টের ওই ব্লক হয়ে যাওয়া ওই পেশেন্টটাকে একটা দীর্ঘ সময় ধরে, অনেক দিন ধরে যাতে ইলেকট্রিক্যাল ইম্পালস প্রয়োগ করতে পারে, এই জন্য হার্টের ভিতরে তোমার একটা পেসমেকার স্থাপন করা হয় পেশেন্টটাকে বাঁচায় রাখার জন্য, সেটাকে বলে ইন্টারনাল পেসমেকার। চেম্বার অনুসারে সাধারণত পেসমেকারটাকে আরো 3 ভাগে ভাগ করা হয়: সিঙ্গেল চেম্বার, ডুয়েল চেম্বার পেসমেকার এবং ট্রিপল চেম্বার পেসমেকার। এখান থেকে তোমরা বুঝতে পারবো সিঙ্গেল চেম্বার কি, যেটার তোমার একটা মাত্র চেম্বার আছে বা একটা মাত্র পেসিং লিড থাকে। মানুষের হার্টটা কয়টা প্রকোষ্ঠে বিভক্ত? 4টা প্রকোষ্ঠে গঠিত। দুইটা হচ্ছে বাম এবং ডান উলিন্দ, বাম নিলয় এবং ডান নিলয়। এই বাম এবং ডান নিলয় থেকে রক্তটা হৃৎপিণ্ডের বাইরে চলাচল করে, আর বাম আর ডান উলিন্দ থেকে রক্তটা হৃৎপিণ্ডে নিয়ে আসে। এখন
সিঙ্গেল চেম্বার পেসমেকার হচ্ছে, এই সিঙ্গেল চেম্বার পেসমেকারে একটা মাত্র পেসিং লিড থাকবে, যেটা হার্টের যে কোনো একটা প্রকোষ্ঠ অর্থাৎ বাম, উলিন্দ অথবা নিলয় যে কোনো একটা প্রকোষ্ঠের ভিতরে সেই ইলেকট্রিক্যাল ইম্পালসটা সরবরাহ করে এবং হার্ট রেটটা নিয়ন্ত্রণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ডুয়েল চেম্বার পেসমেকার হচ্ছে এখানে ডুয়েল মানে দুইটা পেসিং লিড থাকবে, সেখানে হার্টের প্রকোষ্ঠের ভিতরে এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা প্রয়োগ করার জন্য এটা পেসিং লিডের মাধ্যমে কানেক্ট করা হয়। একটা কানেক্ট করা হয় তোমার নিলয়ের সাথে, অন্য একটা কানেক্ট করা হয় তোমার ওলিন্দের সাথে। কানেক্টের মাধ্যমে তোমার ইলেকট্রিক্যাল ইম্পালস গুলা সরবরাহ করা হয়। ট্রিপল চেম্বার পেসমেকার, এখানে তিনটা পেসমেকার পেসিং লিড থাকবে, সেটা হচ্ছে তোমার নিলয়, বাম এবং ডান নিলয়ে এবং একটা ওলিন্দের সাথে সংযোগ করা হয়, ইলেকট্রিক্যাল ইম্পালস প্রয়োগ করা হয় আর কি সংযোগের মাধ্যমে। এখন যে সকল পেশেন্টরা সাধারণত হার্ট ফেল করছে, একেবারে তাদের হার্টটা পাম্পিং করতে পারে না, তাদের ক্ষেত্রে এই ট্রিপল চেম্বার পেসমেকারটা ব্যবহার করা হয়। আউটপুট ওয়েভফর্মের উপর ডিপেন্ড করে সাধারণত এই পেসমেকারটা আরো তিনটা ভাগে ভাগ করা হয়: ভোল্টেজ পেসমেকার, কারেন্ট পেসমেকার এবং কারেন্ট লিমিটেড ভোল্টেজ পেসমেকার। ভোল্টেজ পেসমেকার হচ্ছে এখানে ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখা হয়, স্থির রাখা হয় এবং সার্কিটের রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে কারেন্টটাকে প্রবাহিত করা হয়। সার্কিটের ভিতরে যদি রেজিস্ট্যান্স কম থাকে তাহলে কারেন্ট বেশি ফ্লো হবে, আর যদি রেজিস্ট্যান্স তোমার বেশি থাকে তাহলে কারেন্ট কম ফ্লো হবে। কারেন্ট পেসমেকার, আর এই কারেন্ট পেসমেকারের সাহায্যে সাধারণত প্রয়োজনীয় পরিমাণে কারেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে তোমার দ্বারা নির্ণয় করা হয়। কারেন্ট লিমিটেড ভোল্টেজ পেসমেকার, এটা তোমার প্রাথমিক সার্কিটের সর্বোচ্চ কি পরিমাণে কারেন্ট আছে সেটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের মানটা কমানোর মাধ্যমে নির্ণয় করা যায় কারেন্ট লিমিটেড ভোল্টেজ পেসমেকারের সাহায্যে। এছাড়াও তোমার আরো একটা পেসমেকার আছে, সেটা হচ্ছে রেট রেসপন্সিভ পেসমেকার। এই পেসমেকারের সাহায্যে সাধারণত একটা সেন্সর থাকে যেটা পেশেন্টের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনুসারে সে কিরকম কাজ করে তার উপর ফিজিক্যাল অ্যাক্টিভিটির অনুসারে পেসিংটাকে ডিটেক্ট করতে পারে এবং দেহের ভিতরে যে মেটাবলিক প্রয়োজন আছে তার সেই প্রয়োজন অনুসারে সে ইলেকট্রিক্যাল ইম্পালসটা সরবরাহ করে পেশেন্টকে। এই হচ্ছে তোমার প্রকারভেদ। তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে পেসমেকারের প্রকারভেদ কি কি লেখো, তাহলে এগুলা উল্লেখ করতে হবে। তারপরে এক্সটার্নাল পেসমেকার, এটা একটা এক্সটার্নাল পেসমেকারের সাথে তোমার মানুষের হার্টের সংযোগ দেখানো আছে। এই এক্সটার্নাল পেসমেকারের সাহায্যে সাধারণত কার্ডিয়াক পেশেন্টটাকে কৃত্রিমভাবে হার্টের ভিতরে স্টিমুলেটিং ইম্পালসটাকে প্রয়োগ করা হয় এবং এটা খুবই কম সময়ের ভিতরে করা হয়। এই এক্সটার্নাল পেসমেকারের ক্ষেত্রে এটা একটা নন ইনভাসিভ পদ্ধতি, মানে কাটাছেঁড়ার কোনো প্রয়োজন নাই, সার্জারি করতে হবে না। এবং ইমপ্ল্যান্টেবল পেসমেকারটা সাধারণত পেশেন্টের শরীরে যখন স্থাপন করা হবে সেই স্থাপন করার আগে তোমার অস্থায়ীভাবে জরুরি ভিত্তিতে একটা এক্সটার্নাল পেসমেকার ব্যবহার করে হার্টের স্বাভাবিক যে কার্যক্রম মানে সংকোচন প্রসারণ সেটা কৃত্রিমভাবে টিকায় রাখা হয়। এই এক্সটার্নাল পেসমেকার থেকে যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা তৈরি হয় সেটা ইলেকট্রোডে প্রয়োগ করা হয় এবং সেটা শরীরের উপরিভাগের যে স্কিন থাকে সেই স্কিনের সাথে কানেক্ট করা অবস্থায় থাকে, সংযোগ করা অবস্থায় থাকে। এখন ইলেকট্রোডটা স্কিনের উপরে স্থাপনের আগে জেল লাগায় নেওয়া হয় যাতে তোমার ভালো পরিবাহিতা পাওয়া যায়, মানে সিগন্যালটা ভালোভাবে যাইতে পারে, পেশেন্টের হার্টে পৌঁছাইতে পারে এবং স্কিনটা যাতে সরাসরি তোমার ইলেকট্রোডের সংস্পর্শে এসে পুড়ে না যায় সেই জন্য ইলেকট্রোডের নিচে স্কিনের উপরে জেল লাগানো হয়। ইলেকট্রোড ক্যাথেটারের ভিতর দিয়ে হার্টে তোমার রক্ত সরবরাহকারী যে নালী আছে সেই নালীর মাধ্যমে সংযোগ করা থাকে এবং পেসিংটা ইলেকট্রিক্যাল ইম্পালস গুলা হার্টে প্রয়োগ করা হয়। এখানে আছে এক্সটার্নাল পেসমেকারের পালস জেনারেটরের বর্ণনা, মানে ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে এই এক্সটার্নাল পেসমেকার হিসেবে সাধারণত একটা ব্যাটারি ইউজ করা হয়, মানে এক্সটার্নাল পেসমেকারটা যে কাজ করবে তার জন্য একটা ব্যাটারি ব্যবহার করা হয়। সেই ব্যাটারিটা কতক্ষণ সময় ধরে কাজ করবে সেটা হচ্ছে তোমার জেনারেটিং ইম্পালস রেট এবং কারেন্টের আউটপুট সেটিং এর উপর ডিপেন্ড করে তোমার বোঝা যায় যে এই এক্সটার্নাল পেসমেকারের ব্যাটারি লাইফ টাইম কতক্ষণ, মানে সে কতক্ষণ পর্যন্ত সাপোর্ট দিতে পারবে পেশেন্টকে। এই ব্যাটারির লাইফ টাইম সাধারণত 500 ঘন্টা পর্যন্ত হতে পারে। তোমার এই এক্সটার্নাল পেসমেকারের ক্ষেত্রে ইলেকট্রোড স্থাপন করার আগে স্থাপনের আশেপাশে, মানে যেখানে সংযোগ করা হবে সেটার আশেপাশে থোরাসিক যে পেশিগুলা থাকে সেগুলা সংকোচন প্রসারণ বিঘ্ন হতে পারে তোমার যদি এই
ইলেকট্রোড গুলা মানে সুন্দরভাবে হার্টের উপরে স্কিনে স্থাপন করা না যায়, সেই ক্ষেত্রে স্কিনটা পুড়েও যেতে পারে। আবার তোমার ভালো সিগন্যাল, ভালো পরিবাহিতা নাও হতে পারে যদি তোমার সংযোগটা ভালো করে না হয়। আর এই এক্সটার্নাল পেসমেকারটা সাধারণত ইলেকট্রনিক সার্কিট, পালস জেনারেটিং এবং পালস আউটপুট সার্কিটের সমন্বয় তৈরি। পাওয়ার সাপ্লাই থেকে তোমার সিগন্যালটা যায়, অসিলেটর থেকে অসিলেশন সম্পন্ন হয়, অসিলেটিং একটা সিগন্যাল পাবো, সেটা পালস আউটপুট সার্কিট হয়ে লিড ওয়্যারের মাধ্যমে ইলেকট্রোড সরবরাহ করে এবং এই ইলেকট্রোডটাই পেশেন্টের স্কিনের উপরে স্থাপন করা হয়। এই স্কিনের উপরে স্থাপন করলে এই ইলেকট্রোড থেকে তোমার ইলেকট্রিক্যাল ইম্পালসটা পেশেন্টের হার্টে সরবরাহ হয়। ইমপ্ল্যান্টেবল পেসমেকার, এই ইমপ্ল্যান্টেবল পেসমেকারটা সাধারণত শরীরের ভিতরে স্থাপন করা হয় এবং এটা দীর্ঘ সময়ের জন্য একটা কার্ডিয়াক যে পেশেন্ট, হার্টের পেশেন্ট আছে, সেই পেশেন্টটাকে হার্টের ভিতরে ইলেকট্রিক্যাল ইম্পালস প্রয়োগের মাধ্যমে পেশেন্টটাকে বাঁচায় রাখে। এখন যে সমস্ত পেশেন্ট তোমার হার্টের সেলফ জেনারেটিং ইম্পালস সিস্টেম, অর্থাৎ হার্ট যে স্বাভাবিকভাবে সংকোচন প্রসারণ কার্যক্রম চলে, সেই সিস্টেমটা বিকল হয়ে যায়, মানে হার্ট স্বাভাবিক, মানুষের হার্টটা স্বাভাবিকভাবে কি করে সংকোচন প্রসারণের মাধ্যমে ব্লাডটাকে পাম্প করে হার্ট পর্যন্ত নিয়ে যায়, বিভিন্ন অর্গানে সরবরাহ করে, এবং এই যে সেলফ জেনারেটিং সিস্টেমটা, এটা যখন একেবারে বিকল হয়ে যায় হার্টের, ওই সকল পেশেন্টের দেহের ভিতরে একটা ইলেকট্রিক্যাল ইমপ্ল্যান্টেবল পেসমেকারটা স্থাপন করা হয় এবং এর আউটপুট লিডটা এই হার্ট পেশি মানে হৃদপেশির সাথে সরাসরি ভাবে সংযুক্ত অবস্থায় থাকে। ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে সাধারণত ব্যবহৃত কারেন্ট এবং এই ইম্পালস রেটের উপর ডিপেন্ড করে পেসমেকারের আয়ুষ্কাল নির্ধারণ করা হয়, যে এই যে সার্কিটটা তৈরি হয়েছে এই পেসমেকারের ভিতরে কি পরিমাণে কারেন্ট ফ্লো হবে এবং কি পরিমাণে ইম্পালস সে দিতে পারবে, ইলেকট্রিক্যাল ইম্পালস, তার উপরই ডিপেন্ড করে এই পেসমেকারটা কতদিন যাবে। ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক পেসমেকারটা যখন প্রথম ব্যবহার হওয়া শুরু করে তখন নিকেল ক্যাডমিয়াম রিচার্জেবল ব্যাটারি ব্যবহার হতো। এখন পরবর্তীতে সেটা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হয় সাধারণত জিঙ্ক মার্কারি ব্যাটারি। এখন ইউজ করা হয় জিঙ্ক মার্কারি ব্যাটারি। বর্তমানে যে পেসমেকারগুলো ব্যবহৃত হয় সেগুলা সাধারণত তোমার সাপোর্ট দিতে পারে প্রায় 5 বছরেরও বেশি। সে হার্টের পেশেন্ট গুলাকে তোমার হার্টের ইম্পালস প্রয়োগের মাধ্যমে সে পেশেন্টটাকে সাপোর্ট দিতে পারে। ইমপ্ল্যান্টেবল পেসমেকারের প্রকারভেদ। ইমপ্ল্যান্টেবল পেসমেকারটা সাধারণত তোমার ক্লিনিক্যাল ডিমান্ডের উপর ডিপেন্ড করে। ইমপ্ল্যান্টেবল পেসমেকার তো দেহের ভিতরে স্থাপন করা হয় এবং এটা ক্লিনিক্যাল ডিমান্ডের উপর ডিপেন্ড করে সাধারণত 6টা ভাগে ভাগ করা হয়। ফিক্সড রেট পেসমেকার, ডিমান্ড পেসমেকার, আরওএফ ট্রিগার্ড পেসমেকার, আরওএফ ব্লকড পেসমেকার, আর্টারিয়াল ট্রিগার্ড পেসমেকার এবং ডুয়েল চেম্বার পেসমেকার। এখানে ফিক্সড রেট পেসমেকারটা হচ্ছে তোমার যে সকল হার্টের পেশেন্টটার হার্টে স্থায়ীভাবে ব্লক হয়ে গেছে তাদেরকে তোমার আর্টিফিশিয়াল ভাবে, কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের ফিক্সড রেট পেসমেকারটা ব্যবহার করা হয় এবং এই পেসমেকার থেকে সাধারণত একটা কনস্ট্যান্ট মানের হার্টের পালসটা প্রয়োগ হয়ে থাকে। ডিমান্ড পেসমেকার, এই ডিমান্ড পেসমেকারে সাধারণত এই স্থির রেট, ফিক্সড রেটের পেসমেকারের পরিবর্তে ব্যবহার করা হয়ে থাকে এই ডিমান্ড পেসমেকারটা, এবং এই পেসমেকার ব্যবহারের ফলে হার্ট রেটের সাথে পেসমেকারের যে ফায়ারিং রেটটা থাকে সেটা তোমার সমন্বয় করা হয়। আরওএফ ট্রিগার্ড পেসমেকারের ক্ষেত্রে তোমার যাদের হার্টে ব্লক হয়ে গেছে এবং ইলেকট্রিক্যাল ইম্পালস প্রয়োগের প্রয়োজন, সেই ক্ষেত্রে এই আরওএফ ট্রিগার্ড পেসমেকারটা ব্যবহার করা হয় এবং এই পেসমেকারটা ভেন্ট্রিকুলার যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিগুলোকে শনাক্ত করে এবং খুবই কম সময়, অর্থাৎ কি কয়েক মিলি সেকেন্ডের ভিতরে পালস প্রয়োগ করতে পারে এই আরওএফ ট্রিগার্ড পেসমেকার। আরওএফ ব্লকড পেসমেকার, এটা সাধারণত সাইনাস রিদমস এর যাদের সমস্যা আছে, যে সকল পেশেন্টের এই সাইনাস রিদমস এর কারণে যদি হার্ট ব্লক হয়ে যায় তাদের ক্ষেত্রে এই আরওএফ ব্লকড পেসমেকারটা ইউজ করা হয়। আর্টারিয়াল ট্রিগার্ড পেসমেকারটা হচ্ছে এই আর্টারিয়াল ডিপোলারাইজেশনটাকে শনাক্ত
করণ করার জন্য এবং পালসটা যাতে জেনারেটিং সার্কিটের মাধ্যমে ভেন্ট্রিকলের ইম্পালস প্রয়োগ করতে পারে এবং ফিজিওলজিক্যাল যে প্রয়োজন একটা পেশেন্টের প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে সে ইলেকট্রিক্যাল ইম্পালসটা প্রদান করে। ডুয়েল চেম্বার পেসমেকার। এখন যে সকল কার্ডিয়াক পেশেন্টগুলো মানে অর্থাৎ হার্টে যাদের ব্লক আছে সিনো আর্টেরিয়াল নোডে ভুগে থাকে যে সকল পেশেন্ট সেই সকল পেশেন্টের ক্ষেত্রে সাধারণত এই ডুয়েল চেম্বার পেসমেকারটা ব্যবহার করা হয় আর্টেরিয়াল স্টিমুলাস এর মাধ্যমে। এটা অনেকটা তোমার যে স্বাভাবিক হার্ট রেট এই প্রাকৃতিক ভাবে যে হার্টটা কাজ করে সেই রকমই তোমার ইলেকট্রিক্যাল ইম্পালসটা প্রদান করে থাকে হার্টে। ভেন্ট্রিকুলার সিনক্রোনাস ডিমান্ড পেসমেকার রচনামূলক প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ভেন্ট্রিকুলার সিনক্রোনাস ডিমান্ড পেসমেকারটা সাধারণত ফিক্সড রেট মানে যে পেসমেকারটা তোমার একটা স্থায়ী ইম্পালস প্রয়োগ করে তার পরিবর্তে ব্যবহার করা হয় এই ভেন্ট্রিকুলার সিনক্রোনাস ডিমান্ড পেসমেকারটা। পেশেন্টের চাহিদা অনুযায়ী তার কতটুকু তোমার ইম্পালস প্রয়োজন তার হার্টে সেই চাহিদা অনুযায়ী এই তার হার্টের যে সিনক্রোনিজম অর্থাৎ সংকোচন প্রসারণ হয় সেই সংকোচন প্রসারণটাকে পুনরায় আগের মতো ফিরে আনার জন্য এই ভেন্ট্রিকুলার সিনক্রোনাস ডিমান্ড পেসমেকারটা ব্যবহার করা হয়। এখানে পালসটাকে তৈরি করার জন্য সাধারণত দুইটা ভাবে কাজ করে, একটা পেসিং কাজ করে, একটা সেন্সিং কাজ করে। এখানে ব্লক ডায়াগ্রামে দেখতেছো এখানে কিউআরএস ফিল্টার কিউআরএস ব্যান্ড পাস ফিল্টারটা তোমার ইসিজি যে সিগন্যালটা পেশেন্টের যে ইলেকট্রোড গুলা স্থাপন করা হয় এই ইলেকট্রোড থেকে আমি যে সিগন্যালটা পাবো সেই সিগন্যালটাকে শনাক্তকরণ করা হয় এই কিউআরএস ফিল্টারের মাধ্যমে এবং এই সিগন্যালটাকে কিউআরএস ব্যান্ড পাস ফিল্টারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ফিল্টারিং হয়ে তোমার সাধারণত 5 থেকে 100 হার্টজ ফ্রিকোয়েন্সির একটা রেঞ্জের ভিতরে এই কিউআরএস ব্যান্ড পাস ফিল্টারটা ডিজাইন করা হয় যার সেন্টার ফ্রিকোয়েন্সি হবে 30 হার্টজ এবং এই কিউআরএস ব্যান্ড পাস ফিল্টারের মাধ্যমে সিগন্যালটা ফিল্টারিং হয়ে কিউআরএস অ্যাম্পলিফায়ারে যায়। এই কিউআরএস অ্যাম্পলিফায়ারের কাজ হইতেছে ফিল্টারকৃত যে সিগন্যালটা সে পায় সেই সিগন্যালটাকে সে অ্যাম্পলিফাই করে বর্ধিত করে কার্ডিয়াক সিগন্যালটাকে যে হার্টের জন্য যে সিগন্যালটা প্রয়োজন সেই সিগন্যালের উপযোগী মাত্রায় সে বর্ধিতকরণের কাজ করে। তারপরে এই সিগন্যালটা পাঠিয়ে দেওয়া হয় থ্রেশহোল্ড ডিটেক্টরে। এই থ্রেশহোল্ড ডিটেক্টরের কাজ হচ্ছে তোমার কার্ডিয়াক সিগন্যালটাকে ইলেকট্রোডের যে সেন্সিং ভোল্টেজ থাকে অর্থাৎ তোমার 1 থেকে 30 মিলি ভোল্ট এই ভোল্টে সে রূপান্তরিত করে থ্রেশহোল্ড মানটাকে শনাক্তকরণ করে। ডিটেক্টরের কাজ শনাক্তকরণ করা। তারপরে এই সিগন্যালটা তোমার রিফ্লেক্টরি পিরিয়ডে প্রয়োগ করা হয়। এই রিফ্লেক্টরি পিরিয়ডে তোমার ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্টারফিয়ারেন্সটা থাকে সেটা তোমার আগে চিন্তা ভাবনা করে পাস ডেলিভারি রেটের সাথে সে কতক্ষণ সময় সে পাস করবে সেই সময়টাকে সে নির্ধারণ করে দেয় এবং এটা মূলত একটা অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটরের মতো কাজ করে। রিট ট্রিগারিং যে হয় সেই ট্রিগারিংটাকে তোমার বাধা প্রদান করে, প্রতিরোধের কাজ করে। ফ্রি রানিং অসিলেটর এই রিফ্লেক্টরি পিরিয়ড T1 থেকে সিগন্যালটা যায় ফ্রি রানিং অসিলেটর T2 তে রিট্রিগারেবল। এখানে পেসিং সার্কিটটা যে ফিক্সড রেট এবং যে কতক্ষণ সময়ের ভিতরে সেই সিগন্যালটা প্রয়োগ করা হবে সেই নির্দিষ্ট সময়ের ব্যবধানে আউটপুট প্রদান করার জন্য ফ্রি রানিং অসিলেটর এবং একটা মাল্টি ভাইব্রেটরের কাজ করে থাকে, প্রয়োজন হয়। এই সিগন্যালটা তোমার প্রেরণ করা হয় পরবর্তীতে আউটপুট ড্রাইভারের T3 তে। এখানে ইনপুট সিগন্যালের সাথে সিনক্রোনাইজিং এর মাধ্যমে একটা আউটপুট পালস উৎপন্ন করে এবং এই আউটপুট পালসটাই পরবর্তীতে তোমার ইলেকট্রোডের মাধ্যমে পেশেন্টের তোমার হার্টে প্রয়োগ করা হয়। এটাই হচ্ছে ভেন্ট্রিকুলার সিনক্রোনাস ডিমান্ড পেসমেকার। প্রোগ্রামেবল পেসমেকার। প্রোগ্রামেবল পেসমেকার রচনামূলকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রচনামূলক হিসেবে আসে এই অধ্যায় থেকে। প্রোগ্রামেবল পেসমেকারটা হচ্ছে প্রোগ্রামিং ইন্টারফেসের মাধ্যমে ইম্পালসটাকে তোমার ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে তৈরি করে এবং পেশেন্টের হার্ট রেটের সাথে একটা সিনক্রোনাইজিং এর মাধ্যমে আউটপুট পালস প্রয়োগ করে থাকে, সেটা হচ্ছে প্রোগ্রামিং পেসমেকার। এবং এই পেসমেকারের সাধারণত দুইটা অংশে সে কাজ করে, একটা হচ্ছে এক্সটার্নাল ইউনিট আর একটা হচ্ছে ইন্টারনাল ইউনিট। এবং এই নিচে এই প্রোগ্রামেবল পেসমেকারের একটা ফাংশনাল ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে এক্সটার্নাল ইউনিটটা তোমার একটা এই এক্সটার্নাল ইউনিটটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ইন্টারনাল ইউনিটের সাথে তোমার প্রোগ্রাম করা থাকে এবং ইন্টারফেস করা থাকে। এই এক্সটার্নাল ইউনিট থেকে যে সিগন্যালটা যায় কিভাবে যাবে সেটা প্রোগ্রামিং করা থাকে। তোমার পালস সেটিং ইলেকট্রোম্যাগনেটের কাছে যখন ইম্পালস প্রয়োগ করা হয় মানে কারেন্ট প্রয়োগ করা হয় তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে সে আবেশিত হয় ইন্টারনাল ইউনিটের সাথে, সে সংযোগ স্থাপন করে রেড সুইচ থেকে। রেড এবং হোয়াইট তোমার এটার রেড কতটুকু হবে এবং এটার প্রশস্ততা কতটুকু হবে সেটা অ্যাডজাস্ট করা হয় ইন্টারনাল ইউনিটটাতে এবং পালস জেনারেট করা হয়, পালসটাকে তৈরি করা হয় করে সেটা ইলেকট্রোডের মাধ্যমে হার্টে
তোমার প্রয়োগ করা হয়। মাল্টিপ্রোগ্রামেবল পেসমেকার। মাল্টিপ্রোগ্রামেবল পেসমেকারটা সাধারণত 3টা ইউনিটে কাজ করে থাকে, 3টা সিস্টেমে কাজ করে মূলত, সিস্টেম 1, সিস্টেম 2 এবং সিস্টেম 3। এখানে সিস্টেম 1টাতে তোমার কাজ করে 5 জেনারেটরের যে টাইমিং ফাংশনটা থাকে, টাইমিংটাকে কন্ট্রোলের একটা সার্কিট থাকবে, তারপরে রেট লিমিটার, আউটপুট সার্কিট এবং প্রোগ্রাম অনুযায়ী যাতে এটা সম্পূর্ণ সার্কিটটা কাজ করে এই অংশ নিয়ে সিস্টেম 1টা গঠিত। আর তারপরে সিস্টেম 2 যেটা আছে সেটা তোমার আউটপুট পাস কতটুকু আসবে ইলেকট্রোড থেকে, সেই ইলেকট্রোডের আউটপুট পাস, তারপরে সেটা আরেক রেডিও ফ্রিকোয়েন্সি ফিল্টারে যায়, রেডিও ফ্রিকোয়েন্সি ফিল্টার, তারপরে সিগন্যাল অ্যাম্প্লিফায়ার, তারপরে কম্পারেটরের মাধ্যমে তুলনা করে কার্ডিয়াক পেশেন্ট রেটে, কার্ডিয়াক পেশেন্টকে কতটুকু ইম্পালস দেওয়া হবে সেটা তৈরি করে কার্ডিয়াক রেটের উপযোগী করা হয়। এটা করা হয় সিস্টেম 2তে। তারপরে সিস্টেম 3 এর ক্ষেত্রে তোমার সাধারণত প্রোগ্রামেবল একটা কন্ট্রোল সার্কিট থাকে। এখানে সম্পূর্ণ সার্কিটটাকে প্রোগ্রামিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এখানে ডাটা ভ্যালিডেটেড অপশন থাকে, তোমার রিড সুইচের মাধ্যমে তুমি এই তথ্যগুলাকে পড়তে পারবা। মাস্টার টাইমিং ক্রিস্টাল, কতক্ষণ সময়ের ভিতরে সে কাজ করবে, সিগন্যাল কখন পাস হবে, কতক্ষণ সময় লাগবে এটা তৈরি হইতে, সেই মাস্টার টাইমিং ক্রিস্টালের মাধ্যমে করা হয়। এগুলা এক্সিকিউশন করা হয় সিস্টেম 3 এর ভিতরে। এটা হচ্ছে মাল্টি প্রোগ্রামেবল পেসমেকার। সিফাত, এত কম পড়া কিভাবে? এত পড়া না তো, একটু কমই পড়া। পড়া যদি শেষ না হয় তাহলে সেমিস্টার ফাইনাল তো চলে আসবে, তখন কি করবা? আর তোমরা এখন থেকে যা যা পড়ানো হবে সেটা একটা খাতা রেডি করে, মানে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা খাতা করবা। সেই আলাদা আলাদা খাতার ভিতরে তোমরা কি পড়ছো, কোন ডেটে পড়ছো সেই জিনিসটা লিখে রাখবা। কারণ আমার কাছে আমি কোন অধ্যায় পড়াইতেছি, কবে পড়াইতেছি সেটা ডেট অনুসারে আমার কাছে যেরকম সংরক্ষণ আছে, সেরকম তোমরাও একটা খাতার ভিতরে তোমরা কি পড়লা, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো নোট ডাউন করে পড়তে থাকো। এবং এইটাই পরবর্তীতে যখন তোমাদের সাথে আমার দেখা হবে তখন এইটাই তোমাদের তোমার হাজিরা মানে তোমাদের যে সেশনাল মার্কটা দেওয়া হয়, যার যার কাছে থাকবে এই ইটা রেকর্ডটা খাতার ভিতরে, তারা কিন্তু ফুল মার্ক পাবা। তার কারণ হচ্ছে তারা দেখাইতে পারবা যে না ম্যাডাম আমি পড়ছি। ঠিক আছে, খাতার ভিতরে নোট ডাউন করে পড়া শুরু করো। কোনটা ইম্পর্টেন্ট বলে দিতেছি সেটা নোট ডাউন করে মুখস্থ করে ফেলো। কোনো সমস্যা হইলে আমাকে জানায়ও, আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব। আচ্ছা, লিডস এবং ইলেকট্রোডের প্রকারভেদ, এটা তোমার অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে। পেসমেকারের ক্ষেত্রে সাধারণত কার্ডিয়াক পেসমেকার থেকে যে হার্টে ইলেকট্রিক্যাল ইম্পালস প্রয়োগ করা হয় সেটা লিড এবং ইলেকট্রোডের মাধ্যমে প্রয়োগ করা হয় দেহের ভিতরে। এখন বিভিন্ন ধরনের পেসমেকারে বিভিন্ন ধরনের ইলেকট্রোড এবং লিডগুলা প্রয়োজন হয়। এখন লিড এবং ইলেকট্রোডগুলা কি? মায়োকার্ডিয়াল ইলেকট্রোড, তারপরে এন্ডোকার্ডিয়াক ইলেকট্রোড। মায়োকার্ডিয়াক ইলেকট্রোড যেটা 1 নাম্বার, সেটা সাধারণত হার্টের যে মাংসপেশিটা থাকে সেই মাংসপেশির বাইরে দেয়ালে তোমার কানেক্ট করা থাকে, যুক্ত করা থাকে। সেটা প্লাটিনামের যে টিপ পরানো থাকে এবং এটা নিলয়ের ভিতরে ছোট্ট একটা গর্ত করে বসায় দেওয়া হয় হার্টের বাইরের পেশিতে। এন্ডোকার্ডিয়াক যে ইলেকট্রোডটা সেটা হার্টের চেম্বারের ভিতরের পাশে ইন্টারনালি চামড়ার ভিতরে স্থাপন করা হয়। এটা ধমনীর ভিতর দিয়ে প্রবেশ করে সরাসরি হার্টের দিকে নিয়ে যাওয়া হয়। তারপরে স্টিমুলেটিং ইলেকট্রোড যেটা, সেটা তোমার হার্টের অভ্যন্তরে এবং হার্টের উপরে বসানো হয় এবং এটা হার্টে একটা স্থায়ী স্টিমুলেশন দেয়, মানে কন্টিনিউয়াসলি সেই ইলেকট্রিক্যাল ইম্পালস প্রয়োগের জন্য স্টিমুলেটিং ইলেকট্রোডটা ব্যবহার করা হয়।
তারপরে ইনডিফারেন্ট ইলেকট্রোড, এটা নিউট্রাল ইলেকট্রোড হিসেবে কাজ করে, এটা ধাতব প্লেটের মতো পালস জেনারেটিং এর সাথে সেটা কানেক্ট করা অবস্থায় থাকে। ফিউচারলেস ইলেকট্রোড, এগুলা কিন্তু প্রত্যেকটাই অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে সংজ্ঞা আসতে পারে, ঠিক আছে, যে ফিউচারলেস ইলেকট্রোড কি, সচ্ছিদ্র টিপ ইলেকট্রোড কাকে বলে, এগুলা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসবে, সংজ্ঞা চাইতে পারে। আবার এরকমও আসতে পারে যে প্রকারভেদ লেখো, তাহলে আসবে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে। আচ্ছা, সচ্ছিদ্র টিপ ইলেকট্রোড, এটা দেহের ভিতরে স্থাপন করা হয়, যে এন্ডোকার্ডিয়াল পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে এই ইলেকট্রোডের উচ্চ স্থায়িত্ব প্রদান করা হয়, যাতে অনেকদিন পর্যন্ত সে দিতে পারে, সাপোর্ট দিতে পারে। ইউনিপোলার ইলেকট্রোড, আচ্ছা ইউনিপোলার ইলেকট্রোড কাকে বলে, সেটা তো এইখানে একটা মাত্র ইলেকট্রোডের মাধ্যমে দেহের ভিতরে ইলেকট্রিক্যাল ইম্পালস প্রয়োগ করা হয় হার্টের মাসলে, এটা হচ্ছে ইউনিপোলার ইলেকট্রোড। বাইপোলার ইলেকট্রোড, হার্টের মাসলে যদি দুইটা ইলেকট্রোড স্থাপনের মাধ্যমে ইলেকট্রিক্যাল ইম্পালস প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে বাইপোলার ইলেকট্রোড। তারপরে সুচালো ইলেকট্রোড, এটা ট্রান্সভেনাস প্রয়োগের জন্য ব্যবহার করা হয়। এটার যে ইটা আছে, এটা 4টি ক্ষুদ্র এবং নরম সিলিকন রাবারের তোমার সুচালো একটা প্রান্ত আছে এই সুচালো লিডে। তারপরে ইউনিপোলার লিড, হার্টে তোমার কন্টিনিউয়াসলি ইলেকট্রিক্যাল স্টিমুলেশন প্রয়োগের জন্য এই ইউনিপোলার লিডটা ব্যবহার করা হয়। এটার সাধারণত এক পাশে থাকে লিড, অন্য পাশে থাকে ইলেকট্রোড। আচ্ছা, পোরাস টিপ লিড, এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াল পদ্ধতিতে সাধারণত পেসমেকারের ভিতরে স্থাপন করা হয়, পোরাস টিপ লিড ব্যবহার করা হয়। আচ্ছা, এখন হচ্ছে যে লিডস এবং ইলেকট্রোডস এর কি কি সমস্যা থাকতে পারে, এটাও সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আসে। আচ্ছা, প্রথমে দেখবো যে লিড এবং ইলেকট্রোড গুলা যখন স্থাপন করা হয়, স্থাপনের ক্ষেত্রে সাধারণত যে সকল সমস্যা আর কি দেখা দেয়, বডি রিজেকশন, মানে বডি সে ইলেকট্রিক্যাল লিড গুলাকে সে ভালোভাবে নাও নিতে পারে, বডি রিজেকশন করে। আঁশযুক্ত টিস্যুর গঠনের জন্য হয়, বডি টিস্যুর যে মাইগ্রেশন হয় তার জন্য সমস্যা হতে পারে, মেডিকেল কমপ্লিকেশন হতে পারে তোমার। তারপরে ইনসুলেশন যদি ব্রেকডাউন হয় তাহলে সেই ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। এখন পেসমেকার থেকে যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা তৈরি হয়, সেটা পালসটাকে লিড এবং ইলেকট্রোডের সাহায্যে পেশেন্টের হার্টে বিভিন্ন পজিশনে প্রয়োগ করা হয়। এগুলাকে অতি সূক্ষ্মভাবে এবং খুবই কেয়ারফুলের সাথে হার্টের স্থাপন করা হয়, যাতে হার্টে ভালোভাবে তোমার লিড এবং ইলেকট্রোডের মাধ্যমে ইলেকট্রিক্যাল ইম্পালসটা সরবরাহ হতে পারে। এখন কি কি ধরনের সমস্যা হয়, টেকনিক্যাল সমস্যা হতে পারে, যেরকম লিড বা ইলেকট্রোড যখন স্থাপন করা হবে সেই ক্ষেত্রে সাধারণত লিড বা ইলেকট্রোড গুলা কনট্রাক্টর, মানে যেই পোর্শনটা লাগানো হয় সেই পোর্শনটা ভেঙেও যেতে পারে, লিড ওয়্যারের ইনসুলেশনটা ভেঙে বা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে পালস জেনারেটরের সাথে যে ইন্টারফেসিং থাকে সেই ইন্টারফেসিং কানেকশনটা তোমার দুর্বল থাকতে পারে। নন টেকনিক্যালি সমস্যা কি কি, একটা হচ্ছে স্থাপনের সময় স্থানচ্যুতি হতে পারে, মানে যেই জায়গায় আমার কানেক্ট করতে হবে সেই জায়গাটা থেকে সরে যেতে পারে, ব্লকের বাইরে চলে যেতে পারে, যে জায়গাটায় আমার স্থাপন করা প্রয়োজন সেই এরিয়ার বাইরে চলে যেতে পারে। সার্জারির সময় প্রবেশ বা বের করার সময় সাধারণত সমস্যা হতে পারে। এছাড়াও তোমার লিড বা ওয়্যার থেকে ইনফেকশনও হতে পারে। এটা হচ্ছে লিড এবং ইলেকট্রোডের সমস্যাগুলো কি কি। আচ্ছা, তাহলে এই অধ্যায় থেকে তোমরা কি কি পড়লা, কি জানতে পারবা, প্রয়োজনীয়তা কি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তোমরা লিখতে পারবা। তারপরে প্রকারভেদ বলতে পারবা, পেসমেকারের প্রকারভেদ কি কি, এক্সটার্নাল পেসমেকার এবং ইমপ্ল্যান্টেবল পেসমেকার সম্পর্কে বলতে পারবা, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে। এক্সটার্নাল পেসমেকারের বা ইমপ্ল্যান্টেবল পেসমেকার যদি বর্ণনা আসে তাইলে রচনামূলক প্রশ্ন হিসেবে। আর ইমপ্ল্যান্টেবল পেসমেকারের প্রকারভেদ, যত প্রকারভেদ সংজ্ঞা আছে সব সংক্ষিপ্ত। তারপরে ভেন্ট্রিকুলার সিনক্রোনাস ডিমান্ড পেসমেকার, এটা রচনামূলক হিসেবে আসবে। প্রোগ্রামেবল পেসমেকার, সেটা বলতে পারবা, এটাও রচনামূলক প্রশ্ন হিসেবে আসবে। তারপরে লিডস এর প্রকারভেদ, তারপরে ইলেকট্রোডস এর সমস্যা চিহ্নিতকরণ, তারপরে কি কি বিবেচনার দিকগুলা থাকে লিড এবং ইলেকট্রোডের, সেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে। তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে। আচ্ছা, আজকের ক্লাসটা এইটুকুই। আগামী সপ্তাহে যখন ক্লাস নেব তার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। 10 মিনিট পরে তোমরা আবার নেটে ঢুকো, তোমাদের অ্যানেস্থেসিয়া ক্লাসটা শুরু করবো।